ওকে, সো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা সমাস পর্ব 1 নিয়ে আলোচনা করব। অ্যান্ড রমজান আসলে টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, খুব একটা আমরা সময় পাই না, এই জন্য ছোটো ছোটো ক্লাস নিয়ে আমাদের প্রয়োজনে আমরা চেষ্টা করব সমাসটাকে মোটামুটি আমাদের আয়ত্তে নিয়ে আসার জন্য। সমাসের উপর কমপক্ষে 3টা ক্লাস হবে, কমপক্ষে 3টা ক্লাস। ওকে, সো বুঝতেই পারতেছো যে কতগুলো ক্লাস আমরা সমাসের উপর করব। সো খুবই ইম্পর্টেন্ট ক্লাসগুলো হবে, অ্যান্ড আমি আশা করি যে তোমরা ক্লাসগুলো ভালোভাবে করবা। অ্যান্ড ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। সমাস খুব কঠিন জিনিস তোমাদের কাছে, অনেকের কাছে। তো এই সমাসটাকে দেখবে যে আমাদের ক্লাসগুলো করলে সমাস একদম পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায়, সমাসের আলোচনায়। সো ফার্স্ট অফ অল আমরা জানবো যে সমাস কি, সমাস। ওকে 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 ঠিক আছে ভাই, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো আমরা তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায়। তো আজকে আমরা আলোচনা করব সমাস নিয়ে। কি মাস? সমাস। ওকে, আচ্ছা। এখন ঠিক আছে, ওকে। সালাম আলাইকুম ভাই, থ্যাংক ইউ সো মাচ ক্লাসটা নেওয়ার জন্য। ও, একজন বলছে পুরাই নায়ক। আল্লাহ, কি যে বলো, আমি না শরম পাই বুঝছো, আমার খুব শরম করে। পরে দেখা যাবে যে আমি শরম পেয়ে ক্লাস থেকে লজ্জায় বের হয়ে যাচ্ছি, পরে তোমাদেরকে সমাজ শিখাবে কি? আমার খুব শরম করে বুঝছো। কতক্ষণ নেবেন ক্লাসটা? 8টা অবধি নিব, সমস্যা নেই। ওকে ভাই, আপনি পুরো শুকিয়ে গেছেন, আর বললো না বুঝছো, খুব দুর্বল, রোজা থেকে আর কি, খুব দুর্বল হয়ে গেছে এই জন্য। ঠিক আছে, বলছে পাঞ্জাবিটা জোস, আমিও জোস। পোশাকে নয়, আমাকে দেখেই বুঝছো, আমি এই পাঞ্জাবি পরছি দেখে পাঞ্জাবিকে সুন্দর লাগতেছে, পাঞ্জাবিটাকে জোস লাগতেছে, আসলে কিন্তু পাঞ্জাবি জোস না, জোস কিন্তু আমি। আচ্ছা, এবার দেখো আমরা আসি। আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি। দেখো, ধরো আমি লিখলাম সিংহ চিহ্নিত আসন। ওকে, কি লিখলাম? সিংহ চিহ্নিত আসন। ওকে, সিংহ চিহ্নিত আসন। এখন খেয়াল করে দেখো তো, সেখান থেকে কি দাঁড়ালো? সেখান থেকে দাঁড়ালো সিংহাসন। ওকে, আচ্ছা এখন ভাই একটু ভালো করে খেয়াল করে দেখো, সিংহ চিহ্নিত আসন, সেখান থেকে দাঁড়ালো সিংহাসন। আচ্ছা, তাসনিম তাবাসসুম বলেছে, স্যার আমি আপনার প্রেমে পাগল। তাসনিম তাবাসসুম মামুনি, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। প্রত্যেকটা মেয়েরই উচিত শিক্ষক বাপের সমতুল্য এবং আব্বার সাথে এরকম ভালোবাসা দেখানো। হ্যাঁ, ভালোবাসা খুব দরকার, বুঝতে পেরেছ? হ্যাঁ, এইটাকে বলে আসল শিক্ষক এবং ছাত্রীর ভালোবাসা, অর্থাৎ আব্বা এবং মামুনির ভালোবাসা। তাসনিম, তাসমিম, আচ্ছা তাসমিম মামুনি, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, এভাবেই আমাকে আজীবন ভালোবাসবে। হ্যাঁ, আব্বাকে ভালোবাসবে, আব্বাকে ভালোবাসা খুব ইম্পর্টেন্ট। তোমার আব্বার পরেই তো আমি তোমার দ্বিতীয় আব্বা, তাই না? কারণ শিক্ষক তো বাপের সমান, এটা খুব ইম্পর্টেন্ট। তুমি খুব ভালো কাজ করেছো, দেখছো এতগুলো স্টুডেন্টের ভিতরে সে একমাত্র আমাকে ক্লাসের মধ্যে ভরপুর ক্লাসে সে ভালোবাসা প্রকাশ করেছে। তার দেখছো কি পরিমাণ উপচে পড়া তার ভালোবাসা। আমি সত্যি বিমোহিত, এই যুগে এসে আসলে এরকম একটা দুঃসম্পর্কের আব্বাকে মানুষ এভাবে ভালোবাসে, একটা দৃষ্টান্ত সে স্থাপন করেছে আমাদের তাসমিম। ঠিক আছে, তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা মামুনি। তুমি অনেক ভালো জায়গাতে তোমার বিয়ে হোক এবং দ্রুত বিয়ে হয়ে যাক। তোমার আসলে পড়াশোনা করার দরকার, কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে তোমার বিয়ে করাটা আরও বেশি দরকার। আমি যদি তোমার একেবারে রিয়েল বাপ হতাম, তাহলে এই মুহূর্তে আমার দরকার ছিল যে তোমার ইন্টার পরীক্ষার আগে তোমাকে একটা বিয়ে শাদী দিয়ে দেওয়া। তো আমি সেটা পারছি না, কারণ আমি আসলে তোমার শিক্ষক বাপের সমান, সেই অ্যাঙ্গেল থেকে আব্বা লাগি, তো জন্য আমি সেটা পারছি না, আদারওয়াইজ তোমাকে বিয়ে দিয়ে দিতাম আমি। তো যাই হোক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা রইল। তাড়াতাড়ি তোমার বিয়ে হয়ে যাক। হ্যাঁ, দ্রুত, যত দ্রুত সম্ভব তোমার একটা বিয়ে হোক, ভালো ছেলে দেখে সুখে থাকো। হ্যাঁ, ওকে, আসো আমরা চলে যাই আমাদের ক্লাসে। তো সিংহ চিহ্নিত আসন, এখন এখানে একটু খেয়াল করে দেখো তো, এই যে সিংহ চিহ্নিত আসন, এখানে দেখো এই সিংহ চিহ্নিত আসন, এখানে তুমি খেয়াল করে দেখো তো, এই যে বড় যে বাক্যটা আছে, এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি, এটা হচ্ছে আমাদের
ব্যাস বাক্য। কি বাক্য বলো? ব্যাস বাক্য। ওকে, আচ্ছা, এখন এই ব্যাস বাক্য ছাড়াও ব্যাস বাক্যের আরো একটা নাম আছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য ছাড়াও আরো একটা নাম আছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে বিগ্রহ বাক্য। ওকে, যেটা ব্যাস বাক্য সেটারই আরেকটা নাম বিগ্রহ বাক্য। এই কেউ ইয়ে করবে না, ক্লাসে ডিস্টার্ব দিবে না। ওকে, তো এখন দেখো, এই যে বড় যে বাক্য, এটাকে বলা হয় এটা হচ্ছে ব্যাস বাক্য, অথবা এটাকে বলা হয় এটা হচ্ছে বিগ্রহ বাক্য। এই বড় বাক্যটা থেকে যেই ছোট বাক্যটা আমরা তৈরি করি সেটাকে বলা হয়, সেটা হচ্ছে সমস্ত পদ। কি পদ বলো? সমস্ত পদ। ওকে, তো খেয়াল করে দেখো, এই যে বড় যে বাক্য, এটাকে বলা হচ্ছে এটা ব্যাস বাক্য। এটা থেকে যেটা তৈরি হয়, সেটাকে বলা হয় সেটা হচ্ছে সমস্ত পদ। কি পদ বলো? সেটাকে বলা হয় সেটা হচ্ছে সমস্ত পদ। তো একটু খেয়াল করে দেখি, যেটা ব্যাস বাক্য সেখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সমস্ত পদ। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি বলি যে, ধর আমি যে কোনো একটা বাক্য বললাম, ধর আমি বললাম যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। গায়ে হলুদ, এটা হচ্ছে সমস্ত পদ। এখন তুমি খেয়াল করে দেখো তো, এই যে এখানে যে সমস্ত পদটা আছে, এইটার আগে একটা পদ আছে, এই পদ যেটা, এটাকে বলা হয় এটা হচ্ছে পূর্বপদ। মানে শুরুতে যেটা থাকে এটা হচ্ছে কি? পূর্বপদ। আর আসন শেষে যেটা থাকে এটাকে বলা হয় এটা হচ্ছে পরপদ। কি পদ? পরপদ। ওকে, আচ্ছা, তো সিংহ এটা হচ্ছে পূর্বপদ, আসন এটা হচ্ছে পরপদ। এখন ভাইয়া ভালো করে খেয়াল করে দেখো, দেখো তো, এই যে সিংহ এটা পূর্বপদ, আসন এটা কি? এটা হচ্ছে পরপদ। এখন ভাইয়া একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই যে পূর্বপদ আর পরপদ, এটার উপর ডিপেন্ড করে আসলে সমাস হয়। কোনো কোনো সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে। একজন বলছে, ভাইয়া এত সুন্দর পাঞ্জাবি পরলে মেয়েরা তো ক্রাশ খাবেই। মায়েগো নজর এত খারাপ কেন? আমি কি সুন্দর ড্রেস পরবো না? এটা কোন ধরনের কথা? আমি সুন্দর ড্রেস পরবো না? ক্রাশ যে খায় তার চোখে সমস্যা আছে। হোয়াট ইজ ক্রাশ? ক্রাশ মানে কি? জাহান্নামী পোলাবেন একটা। রমজান মাসে এসে এটি যেটি ঠিক হইতে পারে নাই, মাত্র সেরি করছে, এর নাকি ক্রাশ খায় সুন্দর পাঞ্জাবি পরলে। লজ্জা থাকা উচিত, নির্লজ্জ পোলাবেন। আবার তাও সারের লগে ইত্রেমি করে, ক্লাসের মধ্যে দুনিয়ার উল্টাপাল্টা ইয়ে করে। কিরে ভাই? এই জন্য আমি সবসময় বলি যে আব্বা ডাকবি। আব্বা ডাকলে শিক্ষক তো শিক্ষকই। ওমা, হয়তো বাংলা পড়া একটু মজা টজা করি, এটা লেগে তো তার মানে এই না যে তুমি একদম আমার ইয়ে বানাই ফেলাইবে। খালি মানে ক্লাস রেকর্ড দিচ্ছি দেখে আমি কিছু কইতে পারতেছি না। আর রোজা রাখছি তো সারাদিন, এই জন্য খালি নিজেকে খালি কন্ট্রোল করতেছি। কন্ট্রোল, বারবার নিজেকে বলি কন্ট্রোল, তানভীর কন্ট্রোল। অফলাইন ক্লাস হইতো তো বুঝাইতাম খেলা কারে কয়, আর অফলাইন ক্লাস হলে তো এটি সাহসী পাইতো না, বুঝছো? এই যে তোমরা এমনি এমনি তোমরা মনে করো যে এমনি এমনি আমি পোলা পাইনি কই আব্বা ডাকা লাগে, এইসব এরকম কিছু কিছু পোলা পাইন আছে না, এটি লাগে আমি কই যে ক্রাশ খায় ওর চোখে সমস্যা আছে, বুঝছো? যে বলবে ক্রাশ খাই, পাঞ্জাবি পরলে ক্রাশ খাই, তো ও তো দুনিয়ার, যে আমার সুন্দর পাঞ্জাবি দেখে আমার উপর ক্রাশ খাবো, ওই আরেকটা ছেলে সুন্দর পাঞ্জাবি দেখলে ওর উপরে ক্রাশ খাবো, তার মানে তার চোখে সমস্যা আছে। ওরা ডাক্তার দেখানোর দরকার, মানসিক ডাক্তার দেখানো দরকার। ওই ঘন ঘন ক্রাশ খায়, ওর এটা একটা রোগ। মানুষ একজনের ভালো লাগে, যে পাঞ্জাবির উপর ক্রাশ খায় ও আরেকজনের আরেকটু দামি পাঞ্জাবি, আরেকটু সুন্দর পাঞ্জাবি দেখলেও ক্রাশ খাইবো না? তার মানে ওর তো অন্য জায়গায় সমস্যা বাবা, বুঝতে হবে তোমাকে, বুঝো না? ওইসব লেভেল তো আমরা অনেক আগে পার করে আসছি। তোমরা তো এখনো, আমার হিসেবে তোমরা তো এখনো ফুটোই নাই, মাত্র ইন্টার ফার্স্টে সেকেন্ড ইয়ার পর, এখনো ফুটোই নেই, বুঝছো? মাত্র মায়ের কোল থেকে বের হয়ে আসছো। মুখ থেকে এখনো মায়ের দুধের গন্ধ এখনো তোমাদের যায় নাই, সেই হিসাব করলে। দেখ, সেই হিসেবে যাচ্ছে তোমরা প্রতিদিন, মানে আমাকে এই ইয়ে করে তোমরা টাইম লস করো। আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু ক্লাস থেকে ব্যান করে দিব। আচ্ছা, এইবার দেখো এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, কবে আমি বিয়ে করবো আর মানে কবে আমি মুক্তি পাবো। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এটা বিয়ে করাই দেন, আমার গাইবি আমি মুক্তি পাই। আর ভালো লাগে না ভাই, বিয়ে শাদী করলে আসলে এই জায়গাতে একটা শান্তি। হ্যাঁ, তোমাদের আম্মা থাকতো, আম্মা থাকলে এই যে ক্লাসের ভিতরে তোমরা অনেকে এরকম দুষ্টামি করতে পারতে না। বুঝছো? ছেলেরা আবার মাঝে মধ্যে কমেন্ট করো, ভাইয়া ভাবি কবে আসবে? ভাবি মানে ও মা, এমন ভাবে মানে লাভ রিয়েক্ট মারে মনে, যে ভাবি তোর কি, ভাবি তোর কি, তোর সমস্যা কি? তুই এত মানে যার বিয়ে তার খবর নাই, পাড়াবসি ডোল নাই, ঘুম নাই। আমার প্রায় সময় ভাবি কবে আসবে, তো ভাবি এলে তোর লাভটা কি? তুই এত খুশি কেন ভাই? বিয়ে করবো আমি, তুই এত খুশি। এই জন্য আমি বলি ছেলেরা ভাবি বললো না, আম্মা বললো, বুঝছো? আম্মা বলে, আর ভাবি ভাবি হয়েছে, ভাবি ভাবি বলে যে সামথিং সামথিং একটা ভাব চলে আসে ভাবির ভিতরে, আম্মার ভিতরে এই ভাবটা নাই। আচ্ছা, এবার আসো, এখন শুনো, মনে রাখবা দ্বিতক। এই যে দ্বিতক মানে কি? দ্বিতক মানে হচ্ছে দ্বিতে দ্বিগু সমাস। দ্বিতে কি সমাস বলো তো? দ্বিগু সমাস। এই এখন আর কেউ কোনো কমেন্ট করবে না, আমি কিন্তু এখন ডিলিট করে দিব। দেখো, ততে কি? ততে তৎপুরুষ সমাস, ততে তৎপুরুষ সমাস। ওকে,
আচ্ছা এবার আসো কতে কি, কতে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। এখন শুনো, এই যে তিনটা সমাস আছে, এই তিনটা সমাসে সবসময় পরপদের অর্থ প্রদান। মনে রাখবা দ্বিতকে সবসময় পরপদের অর্থ প্রদান। কোন পদের অর্থ প্রদান? পরপদের অর্থ প্রদান। তো একটু ভালো করে খেয়াল করে দেখো, দ্বিতীয় দ্বিগু সমাস, তত তৎপুরুষ সমাস, কত কর্মধারয় সমাস, এই তিনটা সমাসে কোন পদের অর্থ প্রদান বলো তো? এই তিনটা সমাসে কোন পদের অর্থ প্রদান? পরপদের অর্থ প্রদান। তিনটা সমাসে কোন পদের অর্থ প্রদান বলো? পরপদের অর্থ প্রদান। আচ্ছা এরপর তুমি খেয়াল করে দেখো, ধরো আমি লিখলাম চৌরাস্তা। এখন দেখো তো চৌরাস্তা বলতে দেখো চারকে বুঝাচ্ছে না রাস্তাকে বুঝাচ্ছে? রাস্তাকে বুঝাচ্ছে। এটা কিন্তু দ্বিগু সমাস, দেখো পরপদের অর্থ প্রদান। ধরো আমি লিখলাম বই পড়া। এখন বই পড়া বলতে কি বইকে বুঝাচ্ছে না পড়াকে বুঝাচ্ছে? পড়াকে বুঝাচ্ছে, পরপদের অর্থ প্রদান, তার মানে তৎপুরুষ সমাস। আচ্ছা এরপর খেয়াল করে দেখো, আমি লিখলাম চাঁদ মুখ। এখন দেখো তো এই চাঁদ মুখ বলতে চাঁদকে বুঝায় না মুখকে বুঝায় বলো? মুখকে বুঝায়, তার মানে দেখো পরপদের অর্থ প্রদান। তো দেখো এই তিনটা সমাসে অলওয়েজ কিন্তু পরপদের অর্থের প্রাধান্য পায়। কোন পদের অর্থের প্রাধান্য পায়? এখন বলি না ভাই চৌরাস্তা কিভাবে দ্বিগু সমাস, সেটা পরে শিখবো। হ্যাঁ তৎপুরুষ সমাস, বই পড়া কিভাবে তৎপুরুষ সমাস, সেটা পরে শিখবো। বাট আগে এইটা বুঝো যে আসলে পদের অর্থের প্রাধান্যটা তুমি বুঝতে পারো কিনা। ঠিক আছে, পদের অর্থের প্রাধান্যটা বুঝতে পারো কিনা। এরপর তুমি খেয়াল করে দেখো বহুব্রীহি সমাস যেটা আছে, এই বহুব্রীহি, এই বহুব্রীহি সমাস এইটাতে সবসময় অন্য পদের অর্থ প্রদান। কোন পদ? অন্য পদ। অন্য পদ মানে কি? মানে যেটাতে পূর্বপদও বুঝাবে না, পরপদও বুঝাবে না। ভাইয়া আবার বুঝান, দ্বিতকটা কি? দ্বিতক মানে হচ্ছে মানে দ্বিতে দ্বিগু সমাস, তত তৎপুরুষ সমাস, কত কর্মধারয় সমাস, এই তিনটে সমাসে পরপদের অর্থ প্রদান। একসাথে মনে রাখতে পারবো দ্বিতক, এই জন্য বললাম আর কি। আচ্ছা এখন দেখো বহুব্রীহি সমাসে অন্য পদের অর্থ প্রদান। এখন অন্য পদের অর্থ প্রদান এটা মানে কি? মানে পূর্বপদ পরপদ কোনোটাকেই বুঝাবে না। ধরো আমি লিখলাম পঞ্চগড়। এখন দেখো তো এই পঞ্চগড় বলতে কি পাঁচকে বুঝায়? মানে পঞ্চ মানে হচ্ছে পাঁচ, পাঁচকে বুঝাচ্ছে না, না গড়কে বুঝাচ্ছে, কোনোটাকে বুঝাচ্ছে না। পঞ্চগড় বলতে আমরা কি বুঝি বলতো? পঞ্চগড় বলতে আমরা বুঝি একটা জেলাকে। পঞ্চগড় বলতে আমরা কি বুঝি বলতো? আমরা বুঝি একটা জেলাকে। তাহলে দেখো তো বহুব্রীহি সমাসে কোন পদের অর্থ প্রদান বলতো ভাইয়া? অন্য পদের অর্থ প্রদান। এখন আসো দ্বন্দ্ব সমাস। এই যে দ্বন্দ্ব সমাস আছে, এই দ্বন্দ্ব সমাসে এটাতে সবসময় উভয় পদের অর্থ প্রদান। মানে এটা একটা সমাস যেখানে পূর্বপদ পরপদ দুইটাকেই বুঝাবে। যেমন তুমি খেয়াল করে দেখো, ধরো আমি লিখলাম মা বাবা। এখন এই মা বাবা বলতে কিন্তু মাকেও বুঝায়, আবার কি বুঝায়? বাবাকেও বুঝায়। দেখো এখানে উভয় পদের অর্থ প্রদান। আমি লিখলাম মাসি পিসি। এখন দেখো এই মাসি পিসি বলতে মাসিকেও বুঝায়, আবার কি বুঝায়? পিসিকেও বুঝায়। মানে উভয় পদের অর্থের প্রাধান্য পায়। ঠিক আছে, এখন কেউ একটু ভাইয়া ভালো করে বুঝো, বারবার তোমরা রোজা আসছে, তোমরা আরো দুনিয়া শয়তান হয়ে গেছো। এখন ক্লাসের টাইম সময় আমাদের হাতে কম, আমরা একটু পড়তে হবে বেশি, এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে ভাই, আমাদের কোর্স কবে কমপ্লিট হবে? 23 ব্যাচের শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে, হয়তো মানে 3-4টা ক্লাস নিলে হয়তো 23 ব্যাচেরটা কমপ্লিট হয়ে যাবে, বাকিটা 24 ব্যাচের আছে। তো মোটামুটি দেখতেছো আজকে অলরেডি 17তম ক্লাস চলতেছে। হ্যাঁ আচ্ছা এবার তোমরা একটু খাতায় লিখো দ্বন্দ্ব সমাস। খাতায় লিখো কি সমাস? দ্বন্দ্ব সমাস। এখন শোনো, দ্বন্দ্ব সমাস বুঝতে হলে আগে এইটা কনফার্ম যে দ্বন্দ্ব সমাসে কি? দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য পায়। দ্বন্দ্ব সমাসে কি পায়? উভয় পদের অর্থের প্রাধান্য পায়। আচ্ছা এখন ভালো করে একটু খেয়াল করে দেখো, দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থের প্রাধান্য পায় বলো? উভয় পদের অর্থের প্রাধান্য পায়। আচ্ছা এখন দেখো, দ্বন্দ্ব সমাসে যদি উভয় পদের অর্থের প্রাধান্য পায়, তাহলে এই সমাসটাতে ব্যাস বাক্য যখন তুমি করবা তখন ও আর এবং, ও আর এবং এই তিনটা অব্যয় তোমাকে ব্যাস বাক্যে আনতে হবে। ব্যাস বাক্যে তুমি ও আর এবং আনবা। যেমন তুমি খেয়াল করে দেখো, ধরো আমি লিখলাম ছেলে মেয়ে। এখন দেখো এখানে ছেলে মেয়ে বলতে কিন্তু ছেলেকেও বুঝায়, আবার দেখো মেয়েকেও বুঝায়। এখন এই যে ছেলে মেয়ে আছে, তুমি এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, এই ছেলে মেয়ে এখানে ছেলেকেও বুঝাচ্ছে মেয়েকেও বুঝাচ্ছে। এখন ব্যাস বাক্য কিভাবে করবা? ব্যাস বাক্য হবে ছেলে ও মেয়ে। তাহলে ছেলে ও মেয়ে এখান থেকে কি দাঁড়ায় বলতো? ছেলে মেয়ে। ছেলে ও মেয়ে এখান থেকে দাঁড়ায় কি বলতো? ছেলে মেয়ে। ওকে আচ্ছা, তার মানে খেয়াল করে দেখো দ্বন্দ্ব সমাসের যে ব্যাপার, এটা মোটামুটি আমরা ক্লিয়ার। এখন ব্যাস বাক্য মানে কি? ব্যাস বাক্য মানে কি এটা ক্লাসের আগে বুঝাইছি। ঠিক আছে, উভয় কি বুঝি নাই? উভয় মানে পূর্বপদ পরপদ। যেমন ছেলে মেয়ে বলতে এখানে ছেলেকে বুঝাচ্ছে, এখানে মেয়েকে বুঝাচ্ছে, মানে পূর্বপদ পরপদ দুটোটার অর্থ প্রাধান্য পায়। ব্যাস বাক্য মানে কি? এটার উত্তর হচ্ছে ক্লাসের প্রথম দিকে করো নাই, আবার একটু দেখে নিও ক্লাসের প্রথমে। ব্যাস বাক্য মানে হচ্ছে যেটা থেকে তৈরি হয়, যেমন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা থেকে তৈরি হয়েছে গায়ে হলুদ। গায়ে হলুদ সমস্ত পদ, আর যেটা থেকে তৈরি হয় সেটা হচ্ছে ব্যাস বাক্য। ঠিক আছে, আচ্ছা এইবার আসো খেয়াল করে দেখো। আচ্ছা এইবার আসো আমরা একটু দ্বন্দ্ব সমাসের একটু টাইপগুলো নিয়ে একটু আলোচনা করি। খুব ভালো করে বুঝো এখান থেকে। 1 নাম্বার সেটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। এখন খেয়াল করে দেখো তো, মিলনার্থক দ্বন্দ্ব মানে কি? মানে এমন দ্বন্দ্ব সমাস যেই দ্বন্দ্ব সমাসে একটা আরেকটার মিল বুঝাবে। কি বুঝাবে? মিল বুঝাবে। আচ্ছা এখন মিল বুঝাবে কিভাবে তুমি খেয়াল করে দেখো। ধরো আমি যদি বলি হ্যাঁ মা বাবা, তাহলে দেখো এখানে কি বুঝাচ্ছে? মিল বুঝাচ্ছে। মাসি পিসি এখানে কি বুঝাচ্ছে?
মিল বুঝাচ্ছে। ওকে, আচ্ছা এইবার তুমি খেয়াল করে দেখো 2 নাম্বার হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। আচ্ছা দেখো তো বিরোধার্থক দ্বন্দ্ব সমাসটা কি? বিরোধার্থক দ্বন্দ্ব সমাস হচ্ছে এমন দ্বন্দ্ব সমাস যেই দ্বন্দ্ব সমাসে একটা আরেকটার বিরোধ বুঝাবে। কি বুঝাবে বলো? বিরোধ বুঝাবে। বিরোধ মানে কি? শত্রুতা বুঝাবে। যেমন দেখো দা কুমড়া, এখন দেখো তো দা কুমড়ার ভিতরে কি খুব ভালোবাসার সম্পর্ক? না, একদম কাটাকাটি সম্পর্ক। তার মানে খেয়াল করে দেখো এই যে দা কুমড়ার ভিতরে যে কাটাকাটির সম্পর্ক, এটাকে বলে এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। 3 নাম্বার খেয়াল করো, 3 নাম্বার হচ্ছে বিপরীত দ্বন্দ্ব সমাস। এখন বিপরীত দ্বন্দ্ব সমাস কি? বিপরীত বা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, অর্থাৎ এমন দ্বন্দ্ব সমাস যে দ্বন্দ্ব সমাসে একটা আরেকটার বিপরীত হবে। যেমন তুমি খেয়াল করে দেখো, আমি লিখলাম আয়, এরপর কি? ব্যয়। তাহলে দেখো আয়ের বিপরীত কি? ব্যয়। আমি লিখলাম জমা, এই জমার বিপরীত কি? বলো খরচ। মানে একটা আরেকটার বিপরীত হবে। তেমনি ভাবে 4 নাম্বার আরেকটা আছে, সেটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। সমার্থক দ্বন্দ্ব মানে কি? মানে একটা আরেকটা সমার্থক হবে। যেমন তুমি খেয়াল করে দেখো, আমি লিখলাম ব্যবসা, এখন ব্যবসার সমার্থক শব্দ কি বলতো? বাণিজ্য। খুব সিম্পল। আমি লিখলাম হাট, এখন দেখো হাটের সমার্থক শব্দ কি বলতো? বাজার। হাটের সমার্থক শব্দ বাজার। ওকে, ক্লিয়ার? আচ্ছা এইবার বলো তো এই 4 টাইপ বুঝতে পেরেছো কিনা? এই 4টা টাইপ থেকে আর কোন প্রশ্ন আছে কিনা? তাহলে আমি জিনিসটা তোমাদেরকে সহজ করে দিই। ভাই নোট করতে হবে নাকি পিডিএফ থেকে পড়বো? নোট করে নাও, নোট করলে তো ভালো। পিডিএফও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, নোটও করে নাও, সমস্যা নেই। ঠিক আছে? বিরোধার্থক আর বিপরীতের মধ্যে কনফিউশন কিভাবে ক্লিয়ার করবো? ভাই রে, দার বিপরীত শব্দ কি কোমরা হয়? না। আয়ের বিপরীত শব্দ তো ব্যয় হয়। এখন দার কোমরার ভিতরে শত্রুতার সম্পর্ক, বিরোধার্থকে শত্রুতার সম্পর্ক, বিপরীতার্থকে একটা আরেকটা নেগেটিভ অপোজিট বুঝাবে। ঠিক আছে? আমার ক্লাস করে যদি সমাজ বুঝতে না পারোস, কোনো পোলা পাই একদম 100% চ্যালেঞ্জ দিয়ে বলবো, ইউটিউব ফেসবুক দুনিয়ার যত কোর্স আছে ঘাটাঘাটি করে সমাজ বুঝতে পারবি না। একদম অনেস্টলি বলছি, সমাজের ক্লাসগুলো করো, বেসিক থেকে বুঝে বুঝে করো। আমার ক্লাস কইরা যদি সমাজ বুঝতে না পারো, কেউ তোমার সমাজ বুঝাইতে পারবো না। বিলিভ মি, ট্রাস্ট মি। যদি বিশ্বাস না হয় তো আমার ক্লাস কইরা এরপর দেখো অন্য জায়গাতে ইউটিউব ফেসবুক সব জায়গাতে ঘুরে ঘুরে সমাজের ক্লাস করো। এর থেকে সহজে আর কোথাও তোমাদেরকে শেখাবে না। বৌব্রিয়ের উদাহরণ দেন প্লিজ। বৌব্রিয়ের উদাহরণ যখন বৌব্রি পড়াবো তখন দিব। আর এমনিতে দিলামই, বললাম না পঞ্চগড় বলতে 5কে বুঝায় না, গড়কে বুঝায় না। ঠিক আছে? আচ্ছা এইবার আসো, তাহলে আমরা মোটামুটি 4টা ক্লিয়ার হয়ে গেলাম। হ্যাঁ, এবার আসো 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে প্রায় সমর্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব বলো তো? প্রায় সমর্থক দ্বন্দ্ব। আচ্ছা এখন প্রায় সমর্থক দ্বন্দ্ব মানে কি? মানে প্রায় সমর্থক দ্বন্দ্ব মানে হচ্ছে যেখানে পরের যেই, খুব ভালো করে খেয়াল করে দেখো, যে প্রায় সমর্থক দ্বন্দ্ব মানে হচ্ছে যেখানে পরের পদটা মিনিংলেস হয়। মানে পরে যে পদ থাকে ওই পদের কোনো মিনিং থাকে না। পরে যে পদ থাকে ওই পদের কোনো মিনিং থাকে না। পিতামাতা মিলনার্থক নাকি বিপরীত? পিতামাতা অবশ্যই মিলনার্থক হবে। ঠিক আছে? মিলনার্থক হবে। আচ্ছা এবার খেয়াল করে দেখো, ভাই একটু স্লোলি পড়ান। ওকে, স্লোলি পড়াচ্ছি ভাইয়া, একটু মানে যথাসম্ভব কম কমেন্ট করার জন্য চেষ্টা করো, কারণ কমেন্টগুলো পড়তে টাইম লাগে। আমি চেষ্টা করি তোমাদের সব প্রশ্নের উত্তর ক্লাসে দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা এখন দেখো, খেয়াল করো, প্রায় সমর্থক দ্বন্দ্ব মানে কি? প্রায় সমর্থক দ্বন্দ্ব মানে হচ্ছে এমন দ্বন্দ্ব সমাস যেই দ্বন্দ্ব সমাসে পরের পদটার মিনিং থাকে না। যেমন তুমি খেয়াল করে দেখো, আমি লিখলাম চা, এখন চায়ের সাথে চাটা, এখন টায়ের কিন্তু কোনো মিনিং নাই। আমি লিখলাম কাপড়, এই কাপড়ের সব কি উত্তর হচ্ছে চোপর। তাহলে দেখো কাপড়ের মিনিং আছে কিন্তু চোপরের কোনো মিনিং নাই। কাগজ টাগজ, লম্বা টম্বা, মানে পরপদের যখন কোনো মিনিং থাকে না তখন সেটাকে বলে, সেটা হচ্ছে প্রায় সমর্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব বলো তো? প্রায় সমর্থক দ্বন্দ্ব। 5 নাম্বার যেটা, 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস। এখন খেয়াল করে দেখো তো, বহুপদী দ্বন্দ্ব সমাস মানে কি? মানে যেখানে 2-এর অধিক পদ থাকে সেটাকে বলা হয়, সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। যেখানে 2-এর অধিক পদ থাকে সেটাকে কি বলে? সেটাকে বলা হয়, সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। আচ্ছা তো 2-এর অধিক পদ থাকলে, যেমন তুমি খেয়াল করে দেখো, আমি যদি বলি যে সাহেব, হ্যাঁ এরপর কি বিবি, এরপর গোলাম, তাহলে দেখো সাহেব বিবি গোলাম, দেখো তো এখানে পদ 2-এর অধিক না, মানে 3টা পদ না। দেখো আমি যদি বলি যে তেল নুন নুন লাকড়ি, তাহলে দেখো তেল নুন লাকড়ি। এখন তুমি খেয়াল করে দেখো তেল নুন লাকড়ি, তাহলে দেখো তো এই যে এখানে 2-এর অধিক পদ আছে। এখন ব্যাস বাক্য তো এগুলো এমনিতেই পারবা, চা ওটা কাপড় চোপড়, জাস্ট ও লাগাই দিলে সবগুলোর ব্যাস বাক্য হয়ে যায়। ঠিক আছে? এখন আচ্ছা এখন খেয়াল করে দেখো, তাহলে প্রায় সমর্থক দ্বন্দ্ব হচ্ছে যেখানে পরের পদ মিনিং থাকে না। বহুপদী দ্বন্দ্ব সমাস হচ্ছে যেখানে 2-এর অধিক পদ থাকে। আচ্ছা এইবার আসো 5 নাম্বার, 6 নাম্বারের পরে 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। আচ্ছা একটা নর্মাল জিনিস, তুমি নর্মাল একটা জিনিস বুঝো। এখন একশেষ দ্বন্দ্ব সমাস কি? তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো। দেখো তো সমাসের ক্ষেত্রে হয় 2টা পদ থাকে, ঠিক আছে,
আমাদের কি দ্বন্দ্ব সমাসের কোনো প্রকার পড়েছে সেটাও লিখতে হবে। কি আমাদের কি দ্বন্দ্ব সমাসের কোন প্রকারে, বুঝি নাই ওর কথা। 5 নাম্বারটা বুঝেন। আরে ভাই 5 নাম্বারটা বললাম 4-5 বার বলছি যে এখানে পরপদের মিনিং থাকে না। চায়ের মিনিং আছে, টায়ের কোনো মিনিং নেই, কাপড়ের মিনিং আছে, চোপড়ের কোনো মিনিং নেই। মানে ক্লাসে কিছু কিছু পোলাপান নর্মাল প্রশ্ন করে, একদম নর্মাল প্রশ্ন। এটা এই যে এই ছেলেটা, ওর নাম কি জানি, ছেলে নামে ইফতি, ও মারিয়া খান ইফতি, ও নিশ্চিত ও যখন আমি যখন এটা বুঝেছি তখন ওর মনোযোগ এদিকে ছিল না। এটা বাচ্চা পোলাপানটা এটা বুঝালে ও বুঝে না। বৌপদীটা কি লিখলো, সাহেব বিবি গোলাম, তেল নুন লাকড়ি, ঠিক আছে ভাই। বহুপদী সমাসে এটাই সমস্ত পদ। ব্যাসবাক্য করার ক্ষেত্রে তেল নুন ও লাকড়ি, মানে শেষ পদের আগে একটা ও লাগিয়ে দিলে ব্যাসবাক্য হয়ে যায়। আচ্ছা এইবার খেয়াল করে দেখো, তেল নুন, নুনের পরে কি, নুনের পরে হচ্ছে লাকড়ি, ঠিক আছে। গাছপালা হবে স্যার, দেখো গাছপালা, এটা বহুপদী কেন হবে বাবা, বহুপদী, হ্যাঁ গাছপালা হতে পারে, সমস্যা নেই। ও 5 নাম্বারও হতে পারে। আচ্ছা এবার দেখো, আচ্ছা এখন বহুপদীটা আরেকবার বুঝিয়ে দিন। যেখানে 2-এর অধিক পদ থাকে, সাহেব বিবি গোলাম, তাহলে এখানে পদ আছে কয়টা, 2টার বেশি না। সমাসে কোথাও 2টার বেশি পদ থাকে না। বেশ, প্রায় সমার্থক দ্বন্দ্ব আর সহচর দ্বন্দ্ব প্রায় একই জিনিস। শোনো, তোমাদের তো প্রকারগুলো আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট না, তোমাদেরকে কখনোই বলবেন এটা দ্বন্দ্ব সমাসের কি হয়, তোমাকে জাস্ট দ্বন্দ্ব সমাস আইডেন্টিফাই করতে পারলে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া। বোর্ডে প্রশ্ন কিভাবে আসবে, একদম কানের নিচে দিয়ে 2টা দিমু। ও কি নতুন ক্লাস করতেছো তুমি, কি রে ভাই? বোর্ডে কি প্রত্যেকটা ক্লাসে আগে কনসেপ্ট বুঝাই তারপর বোর্ড কোশ্চেন সলভ করি, মানে আজাই রেকমেন্ড করে কিছু কিছু পোলাপাই। আচ্ছা এবার, আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো, মানে কি হুদাই কমেন্ট করবে, বলতেছি যে একদম এক্স্যাক্ট কোনো কারণ ছাড়া কোনো কমেন্ট না করতে, হুদাই কমেন্ট করে, কোনো কাম নাই, হুদাই কমেন্ট করে। কমেন্ট এমন এমন কমেন্ট করে দেখলে মনে চায় যে ক্লাস থেকে নগদে বাইরে হয়ে যায়। আজাইরা কমেন্ট করে, লিগেলি কমেন্ট কর। আমি কমেন্ট পড়লে বুঝি না যে আসলে এই ছেলে এই জিনিসটা বুঝে নাই। তুমি কোন জায়গাতে বুঝবা না এটা আমি জানি। বারবার একটা জিনিস পড়াচ্ছে, এটা তো মানে 6-7 পোলা, এর আগে 10 পোলা বাচ্চাদেরকে বুঝাইছি, ওরা কত সুন্দর করে বুঝে ক্লাস 10। আর এরা প্রায় সমর্থ ভাই বহুপদী দ্বন্দ্ব আবার প্রত্যেকটা আবার বুঝাই সমস্যা নেই, কিন্তু এগুলো তো মনোযোগ দিলে বুঝা যায়। আচ্ছা এবার খেয়াল করে দেখি, এখন একশেষ দ্বন্দ্ব সমাস কি। একশেষ দ্বন্দ্ব সমাস হচ্ছে, এখন কমেন্ট না পড়লে আরো সমস্যা, বলবে ভাই কমেন্ট পড়ে না, ক্লাসে সলভ করে দে না, উনি ওনার মতো করে পড়ায় চলে যায়। কমেন্ট করতে দিলে তো মাশাল্লাহ, কমেন্ট করতেই থাকে। আচ্ছা এরপর দেখো একশেষ দ্বন্দ্ব সমাস কি। একশেষ দ্বন্দ্ব সমাস হচ্ছে, দেখো সমাসের ক্ষেত্রে 2টা পদ থাকে, 3টা পদ থাকে, কিন্তু যদি কখনো দেখো কেবল একটা পদ কি আছে, একটা পদ থাকলে সেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। যেমন তুমি খেয়াল করো, আমরা এখন এখানে কয়টা পদ আছে বলো তো, একটা পদ, এই জন্য এটা একশেষ দ্বন্দ্ব সমাস। দেখো এখানে কয়টা পদ, 3টা পদ। এর আগে যতগুলো পড়ছো, চা টা মা বাপ, সবগুলো 2টা পদ, একটা পদ, সেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। যেমন তুমি খেয়াল করে দেখো দম্পতি, এখন দেখো তো এই যে দম্পতি, এখানে তুমি খেয়াল করে দেখো পদ কয়টা, একটা। এখানে কি আলাদা এমন কিছু যে দম্পতি, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো এই যে দম্পতি, একটা পদ থাকলে সেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। এখন দম্পতির ব্যাস বাক্যটা একটু জেনে রাখো, সেটা হচ্ছে জায়া ও পতি। কি বলো, জায়া ও পতি, ওকে। আচ্ছা আর আমরা এটার ব্যাস বাক্য কি, আমরা এটার ব্যাস বাক্য হচ্ছে সে, তুমি ও আমি। সে, তুমি ও আমি ইজ ইকুয়াল আমরা। তো সে, তুমি ও আমি ইজ ইকুয়াল আমরা। তাহলে বলো তো এই দ্বন্দ্ব সমাসের এই ব্যাপারটুকু ক্লিয়ার কিনা ভাইয়া? বহুপদীর সমস্ত পদটা কেমন হবে? আরে বাবা এটা তো সমস্ত পদ, এটার ব্যাস বাক্য কেমন হবে সেটা বলো। ব্যাস বাক্য হবে সাহেব বিবি ও গোলাম, এই যে এখানে জাস্ট ও যুক্ত করে দিলে এটা হয়ে যাবে, সাহেব বিবি ও গোলাম, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার, বুঝা গেছে? ওকে ক্লিয়ার। হুদাই কমেন্ট করো না ভাই, কোনো জিনিস লিগালি না বুঝলে সেটা কমেন্ট করো, হুদাই কমেন্ট করে টাইম নষ্ট করো না ভাই। ক্লাসের পিডিএফ ডাউনলোড হয় না কেন? আচ্ছা এবার ক্লিয়ার, হ্যাঁ গুড ক্লিয়ার। এবার আসো 8 নাম্বার দ্বন্দ্ব সমাসের সর্বশেষ দ্বন্দ্ব সমাস, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব, ওকে। সর্বশেষ যেটা অলুক দ্বন্দ্ব। এখন অলুক দ্বন্দ্ব যেটা হবে সেটা হচ্ছে যেখানে 2 পদে বিভক্তি থাকবে। আমি আবার বলছি 2 পদে বিভক্তি থাকবে। এখন তোমরা তো মাশাআল্লাহ অনেকে বিভক্তিই জানো না,
আজকে নেট থেকে সার্চ দিয়ে অথবা বই থেকে যাদের কাছে ধ্রুব বই আছে কারো অধ্যায়ের ভিতরে গেলে বিভক্তি পাবা, 7 প্রকার বিভক্তি। প্রথমায় শূন্য, দ্বিতীয়তে কেরে, তৃতীয়তে দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থীতে কেরে, পঞ্চমীতে হতি থেকে সে, ষষ্ঠীতে রয়, সপ্তমীতে অন্তস্থতি। এই বিভক্তিগুলো একটু মুখস্থ করে নিও, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখো অলুক দ্বন্দ্ব সমাস কি, যেমন তুমি খেয়াল করে দেখো জলে স্থলে। এখন দেখো জলে স্থলে, এখানে দেখো তো উভয় পদে বিভক্তি আছে না? দেখো রুট শব্দ হচ্ছে জল, এই রুট মূল শব্দ হচ্ছে জল, এটার সাথে এটা কি বলতো বিভক্তি। আবার স্থল, এখানে কি এটা বিভক্তি। তাহলে দেখো দুটা পদে যখন বিভক্তি আছে তখন সেটার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। আচ্ছা, যেমন তুমি খেয়াল করে দেখো আমি লিখলাম যে দেশে বিদেশে, এই যে খেয়াল করে দেখো আমি লিখলাম দেশে বিদেশে। এখন দেখো তো এখানে দেখো দেশের সাথে বিভক্তি আছে, এরপর দেখো বিদেশের সাথে বিভক্তি আছে, দেখো উভয় পদে বিভক্তি থাকতেছে, এই জন্য এটা নাম অলুক দ্বন্দ্ব। অলুক মানেই যেখানে বিভক্তি থেকে যায়। আচ্ছা, এরপর তুমি খেয়াল করে লেখো আমি লিখলাম হাতে কলমে। এখন দেখো হাতের সাথে এখানে বিভক্তি আছে, এরপর খেয়াল করে দেখো কলমে, এখানে দেখো বিভক্তি আছে। এখন ব্যাস বাক্য কিভাবে করবে? জাস্ট ও যুক্ত করে দিলে হয়ে যাবে, জলে ও স্থলে, দেশে ও বিদেশে, হাতে ও কলমে। ঠিক আছে, ক্লিয়ার? অর্থাৎ যেখানে বিভক্তি লোপ পাবে না, সব ব্যাস বাক্য করার ক্ষেত্রে জাস্ট মাঝখানে একটা ও যুক্ত করে দিলে হবে, জলে ও স্থলে, দেশে ও বিদেশে, হাতে ও কলমে। ঠিক আছে, এইবার বলো, এইবার হ্যাঁ একজন বলেছে দুধে ভাতে, গুড। এইবার বলো অলুক দ্বন্দ্বটা ক্লিয়ার কিনা, প্রত্যেকটা ধরে ধরে তোমাদেরকে পড়াচ্ছি, ধরে ধরে। হ্যাঁ একজন বলছে মনে প্রাণে, গুড। দুধে ভাতে, দারুণ। বিভক্তি পারি ভাইয়া, বিভক্তি পারলে এটা পারবা। ঠিক আছে, ক্লিয়ার? তো দেখো এটা কিন্তু খুব সিম্পল জিনিস। আরেকজন পণ্ডিত আসছে বলছে হেসে হেসে, এখানে কি জলে জলে হয়েছে? এখানে কি জলে জলে হয়েছে? সমাস হচ্ছে দুই পদের ভিতরে, সেম পদ হলে তো সেটা দ্বিরুক্ত শব্দ হয়ে যায়, মানে আন্দাজে নিজের মতো করে বলছে, কাঁদে কাঁদে হাসে হাসে। কি রে ভাই, এখানে কি দেশে দেশে হয়েছে, হাতে হাতে হয়েছে? ডিফারেন্ট ডিফারেন্ট না, আন্দাজে বানাইলে তো হবে না। ঠিক আছে, হ্যাঁ ঘরে বাইরে ঠিক আছে, জীবনে মরণে ঠিক আছে, ওকে। কিন্তু জীবন মরণ যদি বলি, একটা জিনিস ভালো করে বুঝো, তখন কিন্তু বিপরীতার্থক হয়ে যাবে। কিন্তু জীবনে মরণে বিভক্তি যুক্ত হলে আবার অলুক দ্বন্দ্ব হয়ে যাবে। হাইপেন না দিলে কোনো সমস্যা, হাইপেন না দিলে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে তুমি যুক্ত করে লিখবা, কিন্তু সমাসবদ্ধ পদগুলো আলাদা করে লিখবা না। তুমি হাইপেন না দাও সমস্যা নাই, তাহলে তুমি যুক্ত করে লিখো। ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ দেখো, এই যে যখন বলি হাটে বাজারে, তখন কিন্তু অলুক, হাটে বাজারে অলুক। এইবার তোমরাই একটু নর্মালি চিন্তা করো তো, যখন আমি হাট বাজার বলবো তখন কি আর অলুক থাকবে? না, হাট বাজার বললে তখন সমার্থক হয়ে যাবে। বুঝতে পারছো? জাস্ট একটা বিভক্তির কারণ, জাস্ট একটা বিভক্তির কারণ। গুড, ওকে। হ্যাঁ একজন বলেছে সামনে পিছনে। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা এইবার খেয়াল করে দেখো, তার মানে জিনিসটা আমাদের পুরোপুরি ক্লিয়ার। এইবার দেখো দ্বন্দ্ব সমাস থেকে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে আমরা পারবো না। তোমাদের সব প্রশ্নগুলো চেষ্টা করছি সব কমেন্টের উত্তর দেওয়ার জন্য, লিগ্যাল প্রশ্নগুলো উত্তর। কিছু কিছু পোলাবেন আজকে অথর্ব পোলাবেন, আজকেও কমেন্ট সেকশনে লিখছে যে ভাইয়া ধ্রুব বই কোন বই কিনবো, ওরা পিটান দরকার, কোন বই কিনবে বই। আচ্ছা এবার দেখো, ওকে ক্লিয়ার? আচ্ছা এরপর লিখো কর্মদ্বারই সমাস। কি সমাস বলো তো? কর্মদ্বারই সমাস। খাতায় লিখো কর্মদ্বারই সমাস। ওকে ফাইন। এখন কর্মদ্বারই সমাস মানে কি খেয়াল করে দেখো, কর্মদ্বারই সমাস কি? এটা সাধারণত 5 প্রকার হয়ে থাকে। ফার্স্ট অফ অল একটা হচ্ছে সাধারণ কর্মদ্বারই। একটা কি কর্মদ্বারই বলো? সাধারণ কর্মদ্বারই। 1 নাম্বার সাধারণ কর্মদ্বারই, ওকে। 2 নাম্বার উপমান কর্মদ্বারই। 2 নাম্বার কি? উপমান কর্মদ্বারই। 3 নাম্বার উপমিত কর্মদ্বারই, উপমিত কর্মদ্বারই। 4 নাম্বার রূপক কর্মদ্বারই, রূপক কর্মদ্বারই। 5 নাম্বার মধ্যপদলুপী কর্মদ্বারই, মধ্যপদলুপী কর্মদ্বারই, ওকে। সো আমাদের এই হচ্ছে মোটামুটি কর্মদ্বারই সমাসের যে প্রকারভেদগুলো রয়েছে। ঠিক আছে, এখন দেখো এবার আসো আমরা একটু সমাসগুলো একটু বুঝি। ফার্স্ট অফ অল আমরা লিখি উপমান কর্মদ্বারই। খাতায় লিখো উপমান কর্মদ্বারই, খাতায় লিখো উপমান কর্মদ্বারই, ওকে। এখন শুনো উপমান কর্মদ্বারই মানে কি? উপমান কর্মদ্বারই মানে কি? উপমান কর্মদ্বারই মানে হচ্ছে যে সমাসে প্রথম পদটা নাউন হবে এবং পরের যে পদ এটা হবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে। এবং উপমানটা অবশ্যই সমাসটা কি হবে? সত্য হবে। কি হবে বলো তো? সত্য হবে, ওকে। সমাসটা কি হবে বলো তো? সত্য হবে। এখন দেখো দেখো তোমাকে জিনিসটা আমি কিভাবে সহজ করে দিচ্ছি। ধরো আমি লিখলাম রক্ত লাল,
এখন খেয়াল করে দেখো তো, এই যে রক্ত লাল বললাম, দেখো তো রক্ত এটা নাউন না? অবভিয়াসলি এটা নাউন। লাল এটা কি বলো তো? লাল এটা কিন্তু অ্যাডজেক্টিভ। লাল এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে দেখো রক্ত নাউন, লাল অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। আবার দেখো ঘটনাটা কিন্তু সত্য। আচ্ছা বলো তো, রক্ত কখনো নীল হয়, কালো হয় না, লালই হয়। তার মানে দেখো নাউন প্লাস অ্যাডজেক্টিভ এবং ঘটনা সত্য, তার মানে এটা উপমান। আচ্ছা এরপর খেয়াল করে দেখো, আমি লিখলাম বরফ শীতল, বরফ শীতল। এখন দেখো বরফ এটা কিন্তু নাউন, এটা বিশেষ্য, কিন্তু শীতল এটা কিন্তু অ্যাডজেক্টিভ, মানে এটা অবস্থাকে বোঝাচ্ছে। এখন দেখো বরফ শীতল, এখানে তুমি ভালো করে খেয়াল করে দেখো, তার মানে দেখো বরফ নাউন, শীতল অ্যাডজেক্টিভ। এখন দেখো তো বরফ কিন্তু সবসময় কিন্তু শীতল হয়, এটা কি সত্য? হ্যাঁ এটা সত্য, তার মানে এটা উপমান। আচ্ছা এরপর খেয়াল করে দেখো, ধরো আমি লিখলাম দনুক বাঁকা। এখন দেখো এই যে আমি লিখলাম দনুক বাঁকা, দেখো তো দনুক এটা কি বলতো? দনুক এটা হচ্ছে নাউন, আর বাঁকা এটা কি বলতো? বাঁকাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ। এখন বলো তো দনুক কি সবসময় বাঁকা হয়? অবভিয়াসলি ধনুক সবসময় এমন বাঁকা থাকে। কখনো দেখছো ধনুক এমন সোজা হইতে? না, ধনুক এই যে এরকম এরকম থাকে, এরকম, ঠিক আছে? তার মানে ধনুক সবসময় কি হয় বলো তো? বাঁকা হয়। তার মানে এটা সত্য। তার মানে সত্য হলে উপমান, এবং নাউন প্লাস অ্যাডজেক্টিভ হলে উপমান। এখন ব্যাসবাক্য করার ক্ষেত্রে জাস্ট দুটো পদের মাঝখানে তুমি ন্যায় আনলে তোমার ব্যাসবাক্য হয়ে যাবে। দুটো পদের মাঝখানে ন্যায় আনো। যেমন তুমি খেয়াল করে দেখো এটার ব্যাসবাক্য কি? রক্তের ন্যায় লাল, বরফের ন্যায় শীতল, দনুকের ন্যায় বাঁকা। তাহলে যদি বলি তুষার শুভ্র, তুষার মানে হচ্ছে বরফ, শুভ্র মানে হচ্ছে সাদা, তার মানে এটাও সত্য। শুভ্র অ্যাডজেক্টিভ, তুষার নাউন। এখন ব্যাসবাক্য করো, তুষারের ন্যায় শুভ্র। কি হবে বলো তো? তুষারের ন্যায় শুভ্র, ঠিক আছে? তুষারের ন্যায় শুভ্র। এইবার বলো উপমানটা ক্লিয়ার কিনা বলো তো? বলো তো উপমানটা ক্লিয়ার কিনা? কার কোন প্রশ্ন আছে কিনা? কাজল কালো, কাজলের নাই কালো। গুড, ভেরি গুড। কাজল নাউন, কালো এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ এটা রংকে বোঝাচ্ছে। ওকে ওকে, গুড, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? ওকে, ক্লিয়ার ক্লিয়ার, গুড, ভেরি গুড, ক্লিয়ার। সিম্পল জিনিস। আচ্ছা এই একই জিনিস পড়ার পরে তুমি খেয়াল করে দেখো, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উপমিত কর্মধারয়। কি কর্মধারয় বলো? উপমিত কর্মধারয়। ফাইন। এবার চলো আমরা একটু উপমিত কর্মধারয় সমাজটা একটু বুঝি। তো ভাইয়া খেয়াল করে দেখো, উপমিত কর্মধারয় সমাজ যেটা হবে, এখানে কোনো অ্যাডজেক্টিভ থাকবে না, অর্থাৎ এখানে কি হবে? দুটোই নাউন হবে। এখানে দুটোই কি হবে বলো তো? নাউন হবে। এবং দুটোই নাউন হবে, তুমি একটু খেয়াল করে দেখবা, দুটোই নাউন হবে, কথা সত্য, কিন্তু এই সমাজটা হবে মিথ্যা। উপমান আমরা দেখেছি যে সত্য হয়, কিন্তু উপমিত যেটা, এটা সবসময় মিথ্যা হয়। অর্থাৎ নাউন প্লাস নাউন এবং মিথ্যা হবে। উপমিত কি হবে? নাউন প্লাস, সাধারণটা বুঝাবেন না, এ সাদিয়ে জান্নাত, ওরে এখন ইচ্ছা মতো আমার মন চাইছে ওরা আমি পিটে। সাধারণটা মাত্র একটা শেষ, আমি কি কর্মধারয় সমাজ শেষ করছি? আচ্ছা বলো তো একদম ভাই, নর্মালি তুমি চিন্তা করো ভাই, এই কমেন্ট কেন করলো? আমি কি মানে কর্মধারয় সমাজ শেষ করছি? মাত্র একটা শেষ করে দ্বিতীয়টাতে গেছি, এখনো তো আরো 3টে সমাজ বাকি আছে। ও বলছে ভাই সাধারণটা বুঝাবেন না। আচ্ছা মানে তুমি জাস্ট আমার জায়গাতে তুমি এসে চিন্তা করো ভাই, এই কমেন্টগুলো নিতে পারি না। একটা ইন্টারমিডিয়েটের ছেলে কিভাবে এই কমেন্ট করে? একটা ইন্টারমিডিয়েটের মেয়ে কেমনে এমন কমেন্ট করে? তুমি বলবে ভাই আপনি এই কমেন্টটা আপনি না দেখলে তো হয়। ভাই আমি কত স্কিপ করব? এই এই কমেন্ট যদি 6-7 এর বাচ্চা করে, আমি এটা মাইনে নি। ও বুঝে না, ও কমেন্ট করতে পারে। ইন্টারমিডিয়েটের মেয়ে কেমনে, ছেলে মেয়েরা কেমনে এটা কমেন্ট করে? আমি এখন মাত্র পড়ানো ধরছি, সাধারণটা বুঝাবেন না। আমি না বুঝছো, মানে নিতে পারি না এগুলো, মানে টোটালি আমি নিতে পারি না। আমার মাঝে মধ্যে মানে মন চাই যে আমি কোর্স টোর্স বন্ধ করে আমি মানে পালাই যাই, নাইলে আমি খাদ কুড়া দে, আমি খাদের মধ্যে ঢুকে যাই, মাটি কুড়া দে আমি ঢুকে যাই, উপর দিয়ে মাটি বাইরে দে আমি মরে যাই। আমি নিতে পারি না ভাই এগুলো, আমি আর নিতে পারি না। এইবার আসো খেয়াল করে দেখো উপমিত। এখন উপমিত কি? উপমিত এটা হচ্ছে কি নাউন প্লাস নাউন, এবং এটা আসলে কি হবে? মিথ্যা হবে। এখন মনে করো তুমি কোনো মেয়েকে দেখে তুমি বলেছ যে তোমার চাঁদ মুখ। কি মুখ বলো তো? তুমি বলেছ তার মেকআপ মারা ছবি দেখে, ফিল্টার মারা ছবি দেখে তুমি বলেছো যে তোমার চাঁদ মুখ, দেখে আমি শিহরিত। এখন দেখো চাঁদ এটা কিন্তু নাউন, নাউন না? এরপর দেখো মুখ, এটাও নাউন। এখন বলো তো মুখ কখনো চাঁদ মুখ হয়? মানে মুখ কখনো চাঁদের মতো হয়? হয় না। এটা কেউ যদি তোমার বলে নিশ্চিত তোমার পাম দেওয়ার জন্য বলতেছে না। তার মানে দেখো চাঁদ কখনো, মুখ কখনো চাঁদের মতো হয় না। আবার দেখো চাঁদ নাউন, মুখও নাউন। তার মানে দেখো নাউন প্লাস নাউনের কম্বিনেশন, এবং খেয়াল করে দেখো মিথ্যা সমাস, তার মানে এটা উপমিত।
তার মানে এটা কি, এটা উপমিত। এখন তুমি যদি তাকে যদি চাঁদ মুখ বলো, সেও তোমাকে উল্টা বলবে, হ্যাঁ তুমি একদম পুরো সিংহ পুরুষ। কি পুরুষ? সিংহ পুরুষ। ওকে ফাইন। এখন খেয়াল করে দেখো, এই যে সিংহ এটা নাউন, পুরুষ এটাও নাউন, তাহলে দুইটাই নাউন। এখন বলো তো, কেউ যদি তোমার যদি বলে সিংহ পুরুষ, ঠিক আছে, সিংহ পুরুষ, তুমি তো খুশি হয়ে যাবে, আল্লাহ আমি তো সিংহ পুরুষ বলছি। আরে বেটা, পুরুষ তো পুরুষই, আবার সিংহ কি? পুরুষের ভিতরে আবার ক্লাসিফিকেশন কি? এখন তো অনেক রকম ক্লাসিফিকেশন করে। তো দেখো, পুরুষ তো পুরুষই, তো পুরুষ আবার সিংহ কি? পুরুষ কখনো সিংহের মতো হয় বলো তো? সিংহ হয় না। তার মানে এটা মিথ্যা, তার মানে এটা মিথ্যা, বুঝতে পেরেছো? সো তোমাকে কেউ সিংহ পুরুষ বলে তুমি খুশি হইও না বাবা। তুমি বলবে আমি পুরুষ, এটা আমার বড় পুরুষ, আবার সিংহ পুরুষ কি? ব্যাপারটা বুঝো নাই? অনেকরা হয় না, মানুষ যদি বাঘের বাচ্চা, ও খুশি হয়ে যায়, কিন্তু কুত্তার বাচ্চা বললে আর খুশি হয় না। তো ভাই বাঘও জন্তু, কুত্তাও জন্তু, পশু, তো বাঘের বাচ্চা বললে খুশি হওয়ার দরকার নাই। তো সিংহ পুরুষ বললে খুশি হওয়ার দরকার নাই। বল বাবা আমি পুরুষ, এটা আমার বড় পরিচয়, তুমি আমাকে আর পুরুষের ভিতরে ক্লাসিফিকেশন করো না। এখন এমনিতে অনেক ভরপুর বিজ্ঞাপন ক্লাসিফিকেশন করে, পুরুষ পুরুষ, সকল পুরুষ সমান, সব পুরুষ ভালো। এখন এই যে আমাদের একজন আমরা পেয়েছি, একজন বিশেষজ্ঞকে, ফাহাদ বলেছেন যে আসল পুরুষ, ওই যে আসল পুরুষ সে বলেছেন। দেখো আসল পুরুষ উপমিততে কেন আসবে বলতো? আসল পুরুষ উপমিততে কেন আসবে? ওর মনে আইছে, এটার লাগে ও এনে কমেন্টটা করছে। আসল তো অ্যাডজেক্টিভ, এখানে বলছি নাউন প্লাস নাউন, তাই না? ওর মাথার ভিতরে পড়াশোনা তো নাই বাবা, ওর মাথার ভিতরে ঘুরতেছে অন্য জগতের দান্দা। এই দান্দা থেকে বেরিয়ে আসো বাবা, এই ধান্দা বাদ দাও, বেরিয়ে আসো, পড়াশোনায় মন দাও। যেগুলোতে মন দিছে এগুলো এ প্লাস আনবে না, কেরিয়ার ধ্বংস ধ্বংস, এইখানে মন দাও। উপমিত তো মন দাও, নাউন প্লাস নাউন মনে রাখো, নাউন প্লাস নাউনের ভিতরে গিয়ে আসল অ্যাডজেক্টিভ পুরুষ নাউন, এটা মনে রাখার দরকার নাই। তোমার এত বিশেষজ্ঞ হইতে বলে নাই, কে আসল কোনটা নকল, এই নিয়ে তোমার এখনো সেই সময় আসে নাই। বয়সের আগে পাকনামি করবা, শেষ। বুঝছো? বীর পুরুষ হবে, বীর পুরুষ আসল পুরুষ যদি হয়েও থাকে, সেটা সাধারণ কর্মধারের সময়, সেগুলো আমরা সাধারণে গিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা এখন খেয়াল করে দেখো, এরপর তুমি কারো ঠোঁট দেখে, কোনো মেয়ের ঠোঁট দেখে যদি বলো তোমার ঠোঁট অধর পল্লব, অধর মানে কি? ঠোঁট। ওই যে আলাওয়াল বলেছে তাম্বুল রাতুল হইল অধর পরশে, গেল তাম্বুল রাতুল হইল অধর পরশে, মানে পদ্মাবতী কাব্যে পদ্মাবতী যখন রূপের বর্ণনা দিচ্ছে আলাওয়াল, তখন আলাওয়াল বলছে যে পদ্মাবতী যখন পান খায়, তাম্বুল মানে হচ্ছে পান, পান খেলে, আচ্ছা নর্মালি চিন্তা করো তো, পান লাল হয় না ঠোঁট লাল হয়? ঠোঁট লাল হয়। কিন্তু মাশাল্লাহ আমাদের পদ্মাবতীর ঠোঁট, পদ্মাবতী যখন পান খায় তখন কি পান লাল হবে, মানে কি ঠোঁট লাল হবে? উল্টা পান লাল হয়ে যায়, পান লাল হয়ে যায় তার ঠোঁটের কাছে গিয়ে। এবার বুঝো তার কি, হ্যাঁ কি ঠোঁট। তো এখানে আর কি, তো সেই অধর মানে ঠোঁট, পল্লব মানে পাতা, মানে ঠোঁট অনেকটা চিকন হলে বলে না ঠোঁট পাতার মতো। এখন দেখো অধর এটা নাউন, পল্লব এটা নাউন। এখন অধর পল্লব বলো তো, কখনো ঠোঁট কি পাতার মতো হয়? হয় না। ঠোঁট কি পাতার মতো হয়? হয় না। ঠিক আছে, তার মানে এগুলো হচ্ছে উপমিত। এখন এগুলোর ব্যাসবাক্য করার ক্ষেত্রে সাধারণত ন্যায়টা শেষে বসাবা। যেমন তুমি খেয়াল করে দেখো, অধর পল্লবের ন্যায়, একটু ভালো করে খেয়াল করো, অধর পল্লবের ন্যায় ব্যাসবাক্য হচ্ছে এইটা। এখন এখানে কি বলবা? সিংহ পুরুষের ন্যায় না, মনে রাখবা যাকে তুলনা করে সে আগে বসে। এখানে পুরুষকে তুলনা করতেছো না, পুরুষকে তুলনা করতেছো না, এজন্য এখানে পুরুষটা আগে চলে আসবে, অর্থাৎ হবে পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়। এবার তোমরা বলো চাঁদ মুখ, এটার ব্যাসবাক্য কি হবে? চাঁদ মুখের ন্যায়, নাকি মুখকে নিয়ে আগে নিয়ে আসবা, মুখ চাঁদের ন্যায়? বলো তো। স্যার আমাদের তো সমস্ত মান পদ ভাই, সব রকমই তো শিখাচ্ছি, ব্যাসবাক্য শিখাচ্ছি, সমস্ত পদ শিখেছি। বলো গুড, সবার আগে উত্তর করেছে কি? সামিরা, স্বামী উত্তর করেছে, গুড। তাহলে দেখো তো এখানে মুখকে তুলনা করতেছো না, তার মানে মুখ আগে চলে আসবে। সো এইটার ব্যাসবাক্য হবে মুখ চাঁদের ন্যায়। কি হবে বলতো? মুখ চাঁদের ন্যায়। কি হবে বলতো? মুখ চাঁদের ন্যায়, গুড। এইবার খেয়াল করে দেখো, এরপর আমরা একটু চলো, তোমরা লিখো মধ্যপদলুপী কর্মধারয় সমাস, মধ্যপদলুপী। আচ্ছা মধ্যপদলুপী কর্মধারয় সমাস কি? মানে যে সমাসের ব্যাসবাক্য থেকে, মানে ব্যাসবাক্য থেকে মাঝখানের পদটা লোপ পায়। যেমন তুমি খেয়াল করে দেখো, আমি লিখলাম সিংহ চিহ্নিত আসন, এই যে দেখো আমি লিখলাম সিংহ চিহ্নিত আসন।
এখন তুমি ভাইয়া ভালো করে খেয়াল করে দেখো তো এখান থেকে কি দাঁড়ায় বলো তো, এখান থেকে দাঁড়ায় সিংহাসন, এখান থেকে কি দাঁড়ায় সিংহাসন। এখন দেখো তো এই সিংহাসনের ভিতরে দেখো এই যে সিংহ আছে, এই যে দেখো আসনও আছে, কিন্তু নাই কি বলতো মাঝখানের এই যে চিহ্নিত যে পদটা আছে এই পদটা এখানে নাই। তার মানে এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। দেখো আমি যদি বলি ঘরে আশ্রিত জামাই, একটু ভালো করে খেয়াল করো, ঘরে আশ্রিত জামাই। এখন খেয়াল করে দেখো তো ঘরে আশ্রিত জামাই এখান থেকে কি দাঁড়ায় বলো তো ঘর জামাই, এখান থেকে কি দাঁড়ায় ঘর জামাই। এখন তুমি খেয়াল করে দেখো এই যে মাঝখানে আশ্রিত পদটা বাদ গেছে, এই জন্য এটার নাম মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা এরপর খেয়াল করে দেখো আমি লিখতে পারি চালে জন্মানো কুমড়া। তো দেখো চালে জন্মানো কুমড়া এখান থেকে কি দাঁড়ায় বলো তো, এখান থেকে দাঁড়ায় চাল কুমড়া। চালে জন্মানো কুমড়া এখান থেকে কি দাঁড়ায় বলো চাল কুমড়া। তাহলে দেখো মাঝখানে যে জন্মানো পদটা আছে এটা কিন্তু বাদ। দেখো আমি যদি বলি শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী, তাহলে এখান থেকে কি দাঁড়ায় বলো তো শিক্ষামন্ত্রী, এখান থেকে কি দাঁড়ায় শিক্ষামন্ত্রী। এখন দেখো এই যে মাঝখানে যে বিষয়ক পদটা আছে এটা বাদ গেছে। এখন শুনো আরো একটা কৌশল তোমাকে শিখিয়ে দিই, সেই কৌশলটা হচ্ছে মনে রাখবা মধ্যপদলোপী কর্মধারয় সমাসও দুটো নাউন থাকে, অর্থাৎ দুটোই কি হবে দুই পদই নাউন হবে। যেমন দেখো সিংহ নাউন, আসন নাউন, গণ নাউন, জামাই নাউন, চাল নাউন, কুমড়া নাউন, শিক্ষা নাউন, মন্ত্রী নাউন। এখন একটা জায়গায় তোমাকে একটু ভালো করে বুঝতে হবে, শুনো এই জায়গাটা হচ্ছে কি যে ভাইয়া তাহলে নাউন প্লাস নাউনটা আপনি উপমিততেও বলছেন। শুনো উপমিততে তুলনা করা বুঝায়, যেমন চাঁদের সাথে মুখের তুলনা, সিংহের সাথে পুরুষের তুলনা, কিন্তু এখানে সিংহের সাথে না আসনের তুলনা হবে না আসনের সাথে সিংহের তুলনা হবে। তার মানে মধ্যপদলোপী কর্মধারয় সমাসে কখনোই কোনো তুলনা বুঝায় না। কি বুঝায় না বলতো, কখনোই কোনো তুলনা বুঝায় না। ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছো? ওকে, ঝাল মিশ্রিত মুড়ি সাহিত্য বিষয়ক সভা, গুড, ভেরি গুড। আচ্ছা এবার দেখো সাহিত্য বিষয়ক সভা হবে কি, হ্যাঁ হবে সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। ঠিক আছে, তাহলে আমাকে একটু বলো তো মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা কি ক্লিয়ার কিনা? মধ্যপদলোপী কর্মধারয় সমাস ক্লিয়ার কিনা? গুড। স্মৃতি রক্ষার্থে সৌধ, তাহলে দেখো যে মাঝখান থেকে রক্ষার্থে পদটা বাদ গিয়েছে। আচ্ছা ঠিক আছে ক্লিয়ার, ওকে। জুই বলেছে ক্লিয়ার। ওকে ক্লিয়ার, ফাইন। এইবার আসো খুব ভালো করে খেয়াল করো, ক্লিয়ার হলে এইবার খাতায় লিখো, খাতায় লিখো রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস, ওকে। আচ্ছা এইবার খেয়াল করে দেখো, আচ্ছা এখন খেয়াল করে দেখো রূপক কর্মধারয় সমাসটা কি বুঝবা কিভাবে, খেয়াল করে দেখো। সাধারণত এই সমাসটাতে প্রথমে থাকে অদৃশ্যমান পদ এবং এর পরে থাকে দৃশ্যমান পদ। প্রথমে থাকে কি অদৃশ্যমান পদ। আচ্ছা রাসেল প্রশ্ন করেছে যে কিভাবে বুঝবো কোনটা কোন সমাসে, যেহেতু প্রশ্ন দেওয়া থাকবে সমস্ত পদ। দেখো বারবার বললাম না যে এখানে নাউন প্লাস নাউন থাকবে কিন্তু কোনো তুলনা বুঝাবে না। সমস্ত পদ দেখে বুঝবা নাউন প্লাস নাউন, কিন্তু তুলনা বুঝাবে না। তুলনা বুঝালেও উপমিত, প্রত্যেকটা সমাসেই তো বলেই দিলাম, এখানে তো বলেই দিলাম নাউন প্লাস অ্যাডজেক্টিভ, সমাস সত্য হবে, নাউন প্লাস নাউন হবে মিথ্যা হবে। এরপরে এই ছেলেটা আবার বলতে যে কিভাবে বুঝবো, তো কিভাবে বুঝবা তাহলে আমার আর জানা নাই, হ্যাঁ তুমি যেভাবে বুঝতে পারো ওভাবে বুঝে নিও। আচ্ছা এইবার খেয়াল করে দেখো, এখন শুনো তো রূপক কর্মধারয় সমাসে কি হবে, রূপক কর্মধারয় সমাসে হবে প্রথম যে পদটা হবে ওই পদটা অদৃশ্যমান, পরের যে পদ ওটা দৃশ্যমান। ঠিক আছে, এখন দেখো আমি লিখলাম মন মাঝি। এখন দেখো তো এই যে মন, এটা কি দৃশ্যমান না অদৃশ্যমান বলো? এটা অদৃশ্যমান, এটা অবশ্যই অদৃশ্যমান, মন কখনো দেখা যায় না। এরপর দেখো মাঝি, এটা কিন্তু দৃশ্যমান, মাঝিটা কিন্তু তুমি কিন্তু দেখতে পাও, মাঝি দেখতে পাও। আচ্ছা এরপর খেয়াল করে দেখো আমি লিখলাম বিদ্যাসাগর। এখন দেখো তো এই যে বিদ্যা সাগর কিন্তু দেখা যায় দৃশ্যমান, কিন্তু বিদ্যা এটা কখনো দেখা যায় না। দেখো আমি লিখলাম বিষাদ সিন্ধু। এখন বিষাদ মানে কি বলতো, বিষাদ মানে দুঃখ, সিন্ধু মানে সাগর। এখন দেখো বিষাদ কখনো দেখা যায় না, দুঃখ কখনো দেখা যায় না, সিন্ধু এটা কিন্তু দেখা যায়। সিন্ধুটা কি পদ, এটা দৃশ্যমান পদ। তাহলে যখন দেখবা একটা অদৃশ্যমান পদ এবং আরেকটা দৃশ্যমান পদ, সেটাকে বলা হয় সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এখন ব্যাস বাক্য করার ক্ষেত্রে তুমি জাস্ট মাঝখানে রূপ আনবা,
যেমন দেখো মন রূপ মাঝি, ব্যাস বাক্য কি? মন রূপ মাঝি, শেষ। তারপর দেখো বিদ্যা রূপ সাগর, বিষাদ রূপ সিন্ধু। দ্যাটস ইট, সিম্পল জিনিস। ঠিক আছে, তাহলে আমাকে একটু বলো তো রূপক কর্মধারয় সমাস যেটা, এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? বলো তো রূপক কর্মধারয় সমাস যেটা, এটা ক্লিয়ার কিনা? ভাই আমাদেরকে কি ব্যাসবাক্য মুখস্থ করতে হবে? ভাই ব্যাসবাক্য তো এমনিতেই পারা, ব্যাসবাক্য মুখস্থ করার কি আছে? তুমি যদি এটা সমাস ছিল যে এটা রূপক কর্মধারয় সমাস, তাহলে সবগুলোর মাঝখানে রূপ বসাই দিলে ব্যাসবাক্য হয়ে যাচ্ছে। ক্রোধানল, ক্রোধ মানে হচ্ছে রাগ, দেখো রাগ কিন্তু দেখা যায় না। অনল মানে হচ্ছে আগুন, আগুন কিন্তু দেখা যায়। তাহলে ব্যাসবাক্য কি হবে? ক্রোধ রূপ অনল। ঠিক আছে, ক্রোধ রূপ অনল। ওকে, ঠিক আছে, সিম্পল জিনিস। ওকে ফাইন। এইবার হ্যাঁ, আমাদের কর্মধারয় সমাসের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের সাধারণ কর্মধারয় সমাস। তো এটা আমরা পরের ক্লাসে পড়বো, যেহেতু আমাদের তারাবিরও সময় হয়ে গেছে। আজকে এতটুকু পর্যন্ত। সবাই একটু বলো তো সমাসের আজকে ফার্স্ট ক্লাস করে কেমন মনে হয়েছে? মানে পারা যাবে? আমি আবার বলতেছি, আমার ক্লাস করলে সবাই সমাস পারবে এমন কোনো কথা আমি কিন্তু বলি না। আমার ক্লাস করে যারা বাসায় প্র্যাকটিস করবা, যারা পড়বা তারা পারবা। যারা পড়বা না, এখানে ক্লাস করে হয়তো সহজ মনে হতে পারে সাময়িক, বাট এটা আসলে পার্মানেন্ট হবে না। সবাইকে বলো তো ক্লিয়ার কিনা? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আমি হচ্ছে আবার কিশোরগঞ্জ যাবো, তো এই যে এখন বের হব, তো এই জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ।